ওদের টেনে দাও। ওকে, আসসালামু আলাইকুম। ইথিক্স মানে নীতি, আর মোরালিটি মানে নৈতিকতা। নীতি এবং নৈতিকতা দুইটা জিনিস একটু ভিন্ন। নীতিটা হলো একটা দর্শন চর্চা, আর এটা একটা সমাজ চর্চা, সমাজ আচার আচরণের চর্চা। এটা মানে নৈতিকতা উদ্ভব হয় মানুষের মনে, আর বিকাশ হয় সমাজে। আর নীতি হলো একটা ব্যক্তি নিরপেক্ষতাকে বোঝায়। এটা একটা দর্শন বিজ্ঞান। এই নীতি এবং নৈতিকতা থেকে গত কয়েকটা পিঢ়িতে, অর্থাৎ 9টা পিঢ়িতে এখান থেকে প্রশ্ন আসছে 28টি, এবং খুব লিমিটেড পিঢ়িতে 28টি প্রশ্ন আসে। তার মানে ধরাই যায় যে কমপক্ষে 3টি প্রশ্ন আসবেই, ইনশাল্লাহ 3টা প্রশ্ন থাকবেই। এবং এটা আই থিঙ্ক বেসিক ভিউ থেকে 6 পৃষ্ঠা পড়লে এখান থেকে 3 নম্বর পাওয়া সম্ভব ইনশাল্লাহ। এখন বিষয় হলো, এখানে কিছু কনফিউশন আছে, কয়েকটা কনফিউশন আপনাদের মনে থাকে, মানে প্রায় আপনারা পান যে এটা কি বেসিক ভিউ রাইট, নাইম বাই রাইট, নাকি অন্য কোনো বই রাইট। যেমন একটা হলো, নাম্বার 1, জ্ঞান হয় পূর্ণ। কে বলেছেন? এটা কি সক্রেটিস নাকি প্লেটো? এটা নিয়ে বিরোধ, এবং পরীক্ষার পর থেকে এটা চলছে। জ্ঞান হয় পূর্ণ, এখানে কথাটার অর্থ হলো যে সদ্গুণ ও জ্ঞান, এবং এই সদ্গুণ এবং জ্ঞানের কথা বলছেন সক্রেটিস। এটা তিনি সক্রেটিস বলছেন, আর এই জ্ঞান হয় পূর্ণের বিরোধিতা করেছেন প্লেটো। এবং প্লেটো এখানে একটা কথা বলছেন যে জ্ঞানকে ব্যক্তির মনের অনুভূতি বা পূর্ণ বলে ধরে নিলে জ্ঞানের সর্বজনিত নৈবিকতা নষ্ট হয়। প্লেটো একটা কথা হলো যে জ্ঞানকে ব্যক্তি মনের অনুভূতি, প্লেটো বলেছেন জ্ঞানকে ব্যক্তি মনের অনুভূতি বা পূর্ণ মনে করলে মনের নৈবর্তিকতা বা যেটাকে বলি মাল্টিপল চয়েস, যেটা নৈবর্তিকতা নষ্ট হয়। নৈবর্তিকতা অর্থাৎ জ্ঞানের নৈবর্তিকতা নষ্ট হয়, এটা বলছেন প্লেটো। বেসিক্যালি প্লেটো তিনি জ্ঞান হয় পূর্ণ বা নলেজ ইজ ভার্সিউ এই উক্তিটাকে প্লেটো ব্যবহার করেছেন, অর্থাৎ প্লেটো বিরোধিতা করতে ব্যবহার করেছেন ডায়লগ নামক গ্রন্থে। আর এখানে এই ডায়লগ পুরোটাই হলো সক্রেটিসের। ডায়লগ বলতে বোঝায় সক্রেটিসের।
ডায়লগ বলতে বোঝায় সক্রেটিসের বিষয়টাকে। দ্যাট মিনস ডায়লগ বলতে সক্রেটিসের সব উক্তিগুলোকে নিয়ে প্লেটো অ্যানালাইসিস করছেন তার ছাত্র হিসেবে। অ্যানালাইসিস করতে গিয়ে ডায়লগ গ্রন্থে তিনি নলেজ ইজ ভার্চু শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু উক্তিটা হলো সক্রেটিসের, ব্যবহার করেছেন প্লেটো বিরোধিতা করতে গিয়ে। অর্থাৎ বিরোধিতা করতে গিয়ে প্লেটো সক্রেটিসের উক্তিটা বিরোধিতা করেছেন। এখানে অ্যাবসলিউটলি সক্রেটিস উত্তর হবে। নলেজ ইজ ভার্চু এবং ভার্চু ইজ নলেজ, সদ্গুণী জ্ঞান, এটাও কিন্তু সক্রেটিসই বলেছেন। সদ্গুণী জ্ঞান যেমন ভার্চু ইজ নলেজ, এই ভার্চু ইজ নলেজ এবং নলেজ ইজ ভার্চু, এই দুটি কথাই সক্রেটিসের। এবং ছোট ছোট যত উক্তি আছে এগুলো সব সক্রেটিসের। যেমন হলো নিজকে জানো, নো দাই সেলফ, এটাও সক্রেটিসের। নো দাই সেলফ, নিজকে জানো, এটাও কিন্তু সক্রেটিসের। তারপর হলো অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটাও কিন্তু সক্রেটিসের। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটাও কিন্তু সক্রেটিসের উক্তি। সক্রেটিসের উক্তিগুলো একটু ছোট ছোট উক্তি। যদি না পারেন একটু চালাকি করার জন্য হয়তো সক্রেটিসের নাম উত্তর করতে পারেন। তার মানে জ্ঞান হয় পূর্ণ, এখানে কনফিউশন রাখার কোনো যুক্তি নেই। এটার কোনো যুক্তি নেই যেটা প্লেটো হবে, এটা অ্যাবসলিউটলি সক্রেটিসের উক্তি। প্লেটো ব্যবহার করেছেন, এটা ঠিকই। সক্রেটিসের কোন উক্তিটা প্লেটো ব্যবহার করেছেন এবং বিরোধিতা করেছেন, সেটা হলো ডায়লগ গ্রন্থে প্লেটো সক্রেটিসের সমস্যাগুলো ব্যাখ্যা করেছেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনাদের থাকে, বিপরীত বৈষম্য। বিপরীত বৈষম্য প্রয়োগ করা হয় কার উপর? আর কি প্রয়োগ করা হয়, প্রশ্নটা এরকমের ছিল। এখানে দুইটা অপশন, একটা হলো সংখ্যালঘুদের উপর। আমি আসলে একটা জিনিস খুব কষ্ট লাগে, কষ্টটা এটা যে মানুষ এত সহজে কেমনে বই লেখে, কোনো মানে প্রথমত ব্যাকগ্রাউন্ড নাই, পড়াশোনা নাই, আন্দাজে কাটকপি করে কিছু বই লেখে, এবং প্রতিষ্ঠিত প্রকাশনীগুলো কেমনে টিকে রয়েছে আল্লাহ জানে, সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত 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 ইয়েগুলো, মানে প্রতিষ্ঠিত মানে প্রকাশনীগুলো আন্দাজে লিখে যাচ্ছে ইচ্ছা মতো সংখ্যালঘুদের উপর। আর একটা হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর। সংখ্যালঘুদের উপর নাকি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর বিপরীত বৈষম্য প্রয়োগ করা হয় কার উপর? এখন বিষয় হলো যে বিপরীত বৈষম্য মানে রিভার্স ডিসক্রিমিনেশন। রিভার্স ডিসক্রিমিনেশন এটা নর্মাল ডিসক্রিমিনেশন না। প্রথমত এটা রিভার্স ডিসক্রিমিনেশন মানে হলো এটা আসলে বৈষম্য না, আসলে বৈষম্য না। বৈষম্যটা হলো বৈষম্য, যেটা ডিসক্রিমিনেশন সেটা হলো যে সংখ্যালঘুদের উপর বৈষম্য হবে, এটাই স্বাভাবিক। এটা বেসিক্যালি আসলে কোনো বৈষম্য না, এটা একটা ইতিবাচক টার্ম। ইতিবাচক টার্ম হলো যদি কেউ পিছিয়ে থাকে তাকে সুযোগ দেওয়ার জন্য কিছু, মানে তাকে উঠে আসার জন্য কিছু সুযোগ দেওয়া হয়। যেমন আমরা নারীদেরকে উপবৃত্তি দিই, ছাত্রীদেরকে উপবৃত্তি দিই। এই উপবৃত্তির টাকাটা হলো এটা হলো ছাত্রীদেরকে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য, মেইন স্ট্রিম নিয়ে আসার জন্য সেক্ষেত্রে ছাত্রীদেরকে আমরা উপবৃত্তি প্রদান করে থাকি। এবং এটা হবে অবশ্যই পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের উপর, সংখ্যালঘুদের উপর হবে না। সংখ্যালঘুদের উপরে হয় ডিসক্রিমিনেশন, সেটা বিপরীত বৈষম্য হয় না। সংখ্যালঘুদের উপর দেখেন, নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ থাকে, সংখ্যালঘুদের উপর যারা পরাজিত হয় তাদের উপর একটা বৈষম্য করে থাকে। এটা কখনোই ইয়া হবে না, মানে সংখ্যালঘুদের উপর হবে না। নাম্বার 3, একটা প্রশ্ন হলো যে একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যক মৌলিক গুণাবলী শ্রেষ্ঠ গুণ কোনটি? একজন দক্ষ প্রশাসকের একজন দক্ষ প্রশাসকের
প্রশাসক ও ব্যবস্থাপকের প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যক মৌলিক গুণাবলী অত্যাবশ্যক মৌলিক গুণাবলীর শ্রেষ্ঠ গুণ কোনটি? মৌলিক গুণাবলীর শ্রেষ্ঠ গুণ কোনটি? মানে একটা যে কোনো মৌলিক গুণাবলী যেটা, সে মৌলিক গুণাবলী থাকে তিনটা মৌলিক। এখানে আপনার এক এক বইতে এক একটা পাবেন। কোনো বইতে পাবেন দক্ষতা, কোনো বইতে পাবেন নৈতিকতা, কোনো বইতে পাবেন সততা, কোনো বইতে পাবেন আপনি দায়িত্বশীলতা। এখানে তিনটাই পেয়ে থাকবেন। একটা বিষয় হলো যে অত্যাবশ্যক যে মৌলিক গুণ হলো তিনটা। মৌলিক গুণ তিনটা। সে মৌলিক গুণ তিনটা হলো মূল্যবোধ, নৈতিকতা ও সাম্য। মৌলিক গুণাবলী তিনটা। একটা হলো মূল্যবোধ, একটা হলো নৈতিকতা, আর একটা হলো সাম্য। এখানে অবশ্যই নৈতিকতা উত্তর হবে। নৈতিকতা উত্তর হবে। এখানে দক্ষতা অথবা দায়িত্বশীলতা এই উত্তরটা হবে না। দক্ষতা বা দায়িত্বশীলতা হবে না। এরপরে হলো নৈতিকতাকে বলা হয় নাম্বার 4, নৈতিকতাকে বলা হয় মানব জীবনের কি নৈতিক শক্তি, নৈতিক বিধি, নৈতিক আদর্শ। কোনটাকে বলা হয়? নৈতিক বিধি, নৈতিক শক্তি, নৈতিক আদর্শ। এবং এখানে নৈতিকতাকে বলা হয় মানব জীবনের শ্রেষ্ঠ নৈতিক আদর্শ। শ্রেষ্ঠ নৈতিক আদর্শ বলা হয়। এখানেও আপনার প্রশ্নের উত্তর কিন্তু নৈতিক শক্তি বা নৈতিক বিধি এটা কিন্তু হবে না। রিভার্স ডিসক্রিমিনেশন দেখলাম ম্যাক্সিমাম বইতে সংখ্যালঘুদের উপর লেখা। কোন ভিত্তিতে লেখে? আমি যে রেফারেন্সটা দিলাম এটা কেবল মনোবিজ্ঞান বইতে লেখা আছে। অনার্সের মনোবিজ্ঞান বইতে যারা মনোবিজ্ঞানে পড়ছেন তারা কিন্তু ওখানে এটা পাবেন। মনোবিজ্ঞান বইতে কিন্তু স্পষ্ট করে এটা পাবেন। কিন্তু দেখলাম গদবাঁধা বইগুলো টানা লিখতেছে তারা, যে বিষয়টা যে এটা সংখ্যালঘুদের উপর। কোন জায়গা থেকে রেফারেন্স আল্লাহ জানে। তাহলে ডিসক্রিমিনেশন কোনটা? এটা তো মানে কখনোই হয় না। এরপরে হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা নিয়ে তেমন একটা সমস্যা না। এখানে একটা সমস্যা হলো যে অনেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝে না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো স্বার্থের দ্বন্দ্ব। এই স্বার্থের দ্বন্দ্ব বলতে আসলে দ্বন্দ্ব না, এটা কি আসলে? এটা কি? যেটা পরীক্ষা আসছিল তার উত্তর ছিল দুইটা বিষয়। একটা ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে, একটা ছিল সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজস্ব পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে। সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার পরিবারের বা নিজস্ব স্বার্থ জড়িত থাকে। আরেকটা অপশন হলো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে। ব্যাপারটা কি রকমের আমি আপনাকে বোঝাই। আমি একবার কি করলাম, মানে চালের ডিলারশিপ দেব। এই চালের ডিলারশিপ দিতে গিয়ে আমাকে তদন্ত করতে বলা হলো যে 6টা আবেদন ছিল। 6টা আবেদনের মধ্য থেকে একটা ইউনিয়নে 5 জন ছিল পাবলিক। আমি 3 জনকে নিয়োগ দেবো আর কি। 2টা ইউনিয়নে
তিনজনকে নিয়োগ দেবো। একটা ইউনিয়নে দুইজন, আর একটা ইউনিয়নে হলো একজন। এখন পাঁচজন ছিল সাধারণ পাবলিক থেকে নিয়ে তাদের শর্ত পূরণ করছে। একজন ছিল ওই ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে, ওই ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে। ব্যাপারটা দেখেন। এখন এখানে কমিটিতে যারা থাকে, কমিটিতে হলো ইউনিয়ন চেয়ারম্যান থাকে, উপজেলা কমিটিতে যারা থাকে ইউনো থাকেন, তারপরে হলো ডিপার্টমেন্ট অফ ফুড যেটা, অর্থাৎ ইউসিএফ, উপজেলা কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড ইন্সপেক্টর থাকে। কমিটিতে থাকে হলো উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। কমিটিতে থাকে উপজেলা ভাইস চেয়ারম্যান, থাকে সকল চেয়ারম্যান। এই হলো কমিটি। এখান থেকে এই কমিটিতে হলো তাদের সমর্থনে যে হবে নিয়োগ হবে। তো ইউনো স্যার দেখলো যে এখানে ডিরেক্ট একজন ইউনিয়ন চেয়ারম্যানের ছেলে এবং তার ইউনিয়নে তার চেয়ারম্যানের ছেলে, সাধারণ চেয়ারম্যান বলে দিচ্ছে দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে সেটা কেটে দিচ্ছে, এবং সেটাই হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার পরিবারের বা নিজস্ব স্বার্থ জড়িত থাকে এমনটা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হবে না, সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা হবে। এটা একটু ক্লিয়ার বুঝবেন। অর্থাৎ এই চেয়ারম্যান কিন্তু এখানে সদস্য, তো সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে এখানে উপস্থিত আছে। সো তিনি এটা করতে পারবেন না, সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা। এটা কি বলা হয়? স্বার্থের দ্বন্দ্ব। আসলে দ্বন্দ্বটা কি রকমের, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট স্বার্থটা মানে দ্বন্দ্ব না, বেসিক্যালি সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা এবং ভোক্তা তাদের মধ্যে, এবং সুবিধা ভোগকারী তাদের মধ্যে যে পার্থক্যটা হয়। নীতিবিদ্যা, নীতিবিদ্যা এটা আগেই বলেছিলাম একটা দর্শন বিজ্ঞান, একে দর্শন বিজ্ঞান বা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এই নীতিবিদ্যা, এটা মানে নীতিবিদ্যার সাথে জড়িত দার্শনিকগণ ছিল চীনের কনফুসিয়াস, কনফুসিয়াস, ডেমোক্র্যাটাস, ডেমোক্র্যাটাস এটা গ্রিসের, ডেমোক্র্যাটাস, এপিকিউরাস, এপিকিউরাস, সক্রেটিস, এপিকিউরাস, সক্রেটিস, এরিস্টটল, প্লেটো, এরিস্টটল, প্লেটো। এই সময় একটা বই আছে এথিক্স, তার তিনটা গুরুত্বপূর্ণ বই, দ্য এথিক্স, দ্য পলিটিক্স অ্যান্ড দ্য পোয়েটিক্স। এই পোয়েটিক্স গ্রন্থ অ্যারিস্টটলের লেখা। দ্য ইথিক্স, দ্য পলিটিক্স অ্যান্ড দ্য পোয়েটিক্স, তিনটা বই লিখছেন অ্যারিস্টটল। নীতিবিদ্যার অংশ দুটি, নীতিবিদ্যার অংশ হলো দুটি, একটা হলো মৌলিক আর একটা হলো ব্যবহারিক। মৌলিক আর একটা হলো ঐচ্ছিক, সরি, মৌলিক এবং হলো প্রায়োগিক। হ্যাঁ, প্রায়োগিক, প্রায়োগিক দুটি অংশ। নীতিবিদ্যার দিক হলো দুটি, দিক দুটি, একটা হলো ব্যবহারিক, একটা হলো তাত্ত্বিক। নীতিবিদ্যার দিক দুটি, একটি হলো ব্যবহারিক, আরেকটি হলো তাত্ত্বিক।
নীতিবিদ্যার মূলধারা চারটি। মূলধারা চারটি। এক, পরানীতিবিদ্যা। পরানীতিবিদ্যা। পরানীতিবিদ্যায় নীতিবিদ্যার তাত্ত্বিক ও বিশ্লেষণ হয়। এই পরানীতিবিদ্যায় নীতিবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক বিশ্লেষণ হয়। ব্যবহারিক বিশ্লেষণ। এবং এর যিনি প্রবক্তা তিনি জি.ই. মুর, ওনার নামটা পরীক্ষায় আসে, জি.ই. মুর। এবং দেখবেন এখানে এথিক্সের মধ্যে মানে 28টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন আসছে ইয়া থেকে, কান্ট থেকে, ইমানুয়েল কান্ট, আর 3টা আসছে বার্ট্রান্ড রাসেল থেকে, আর 3টা আসছে স্টুয়ার্ট মিল থেকে। মিল থেকে আসছে 3টা। তাহলে 3, 3, 6 আর 4, 10টা প্রশ্নে 3জনের কাছ থেকে আসছে আউট অফ 28। তার মানে 3জন পড়ে না যাওয়া বোকামি, একেবারে বোকামি হবে। এখান থেকে পড়তে হবে। হ্যাঁ, নেপোটিজম বলা যায়। আপনি গ্রুপের বাইরে ক্লাস নিচ্ছেন? আমি গ্রুপের বাইরে ক্লাস নিচ্ছি, শিওর? ইন্নালিল্লাহ, ক্লাসটা খারাপ হয় না? কেমনে হলো এটা? কোনটায় নিচ্ছি আমি ক্লাস? ভিউ ফর জিকে তে গেছে নাকি ক্লাস? কোথায় হচ্ছে ক্লাস? গ্রুপের বাইরে ক্লাস হচ্ছে? শিওর শিওর? কোথায় নিচ্ছি আমি ক্লাস আল্লাহ জানে। আমার টাইমলাইনে তো নাই। ভিউ ফর জিকে তো দেখি না। কোন বাইরে ক্লাস নিচ্ছি আল্লাহ জানে। প্রিলি ব্যাচে আছে, গুড। প্রিলি নিউ ব্যাচ দেখি। না না, গ্রুপের বাইরে নাই, গ্রুপের বাইরে নাই। ঠিক আছে ঠিক আছে, গ্রুপই ক্লাস আছে, ধুর, অন্য জায়গায় হয় না। ভুলে টিপ করতে পারে, কারণ এটা অনেকগুলো গ্রুপ একসাথে থাকে তো, একটার পরে একটা টিপ করে না। এখন আমি দেখলাম যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন কথা বলছেন মানে যেটা হলো মূলধারা হলো চারটি: পরানীতিবিদ্যা, তারপরে ব্যবহারিক, বর্ণনামূলক, আর মানমূলক। ব্যবহারিক নীতিবিদ্যা, বর্ণনামূলক, একটা মানমূলক। কিন্তু বিষয় হলো এটা এখন যখন প্রশ্ন এখান থেকে এখন পর্যন্ত কোনো গত 9টা পিঢ়িতে এখান থেকে প্রশ্ন আসে নাই। আমি 9টা পিঢ়ি, যেমন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ছিল 11টা পিঢ়িতে, 39 এবং 42তম বিসিএস এ ইথিক্স এবং হলো জিওগ্রাফি ছিল না। ইথিক্স এবং আমাদের পুরো দেখেন নীতি নীতি নীতিবিদ্যা, নৈতিকতা, একটু বলা উচিত ছিল নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন ও অন্যান্য। এখান থেকে 10টি প্রশ্ন আসে। 10টি প্রশ্ন আসে, সেখানে আমি দেখলাম যে কোনো বছরই 9টির নিচে আসে নাই আল্লাহ রহমতে। 45তমতে তো 10টাই কমন ছিল, 44তম তোমার 9টা, 41তমতে কম আসছে, 60টা ছিল, 41তমতে কম আসছিল। প্রশ্ন একটু কঠিন ছিল। তো এখানে যেটা দরকার সেটা হলো আপনার, যদি কেউ এখানে যে 90টা প্রশ্ন আসছে, 90টা প্রশ্ন আমি বলবো বেসিক ভিউ থেকে, যে অন্য বই তো আমি জানি না, বেসিক ভিউ থেকে যে ব্যাখ্যা সহ পড়বে, এই ব্যাখ্যা সহ পড়লে আমি আমার বিশ্বাস যেখান থেকে 5 থেকে 6টা এমনিতে এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। 5 থেকে 6টা অটোমেটিক এখান থেকে আপনি উত্তর করতে পারবেন। আপনি বিগত প্রশ্ন দেখলেই দেখবেন যে একটার ব্যাখ্যার সাথে আরেকটা খুবই কানেক্টেড। 5-6টি প্রশ্ন এখান থেকে আসবে ইনশাল্লাহ। নীতিবিদ্যা, নৈতিকতা, এখান থেকে 3টা আসে। মূল্যবোধ ও মূল্যবোধ শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ শিক্ষা, আর একটা সংস্কৃতি। এই 3টা থেকে নীতিবিদ্যার সাথে একটা জিনিস আছে, যেমন শুদ্ধাচার কৌশল, জাতীয় শুদ্ধাচার কৌশল। এই শুদ্ধাচার কৌশলটা কিন্তু যদিও বইতে শেষে আলোচনা করে, এটা কিন্তু নৈতিকতার অন্তর্ভুক্ত। মূল্যবোধ শিক্ষা সংস্কৃতি
মূল্যবোধ শিক্ষা সংস্কৃতি এখান থেকে 3টা প্রশ্ন আসে। সুশাসন থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকে, মানে মূল্যবোধ শিক্ষা সংস্কৃতি থেকে 2 বা 3টা, আর এখান থেকে 2 বা 3টা সুশাসন থেকে। অন্যান্য কি, যেমন অধিকার, আইন, তারপরে হলো আহ, আপনার ওই যে যেটাকে বলে আপনার দুর্নীতি রোধ, তারপরে হলো সামাজিক অবক্ষয়, এই জাতীয় প্রশ্ন থেকে 1-2টা প্রশ্ন আসে। এই মোট 10টা প্রশ্ন থাকে। এবং আমি দেখলাম যে খুব পারফেক্টলি বেসিক ভিত্তিতে আলোচনা করা আছে। অন্যান্য বই আমি দেখিনি, আমার বই এখন অনেক কপি করছে, বিশেষ করে কিছু কিছু পাবলিকেশন তো নাম ধরে বলা যায় হুবহু কপি করে রাখছে, হুবহু কপি করে তারা বই ছাড়ে দিচ্ছে। যাই হোক, আমি আমার এন্টার লেখালেখিতে আমি কারো বই হুবহু, এবং কারো বই থাকেই না আমার টেবিলে বলতে গেলে। আমি হুবহু কপি করবো কোথা থেকে? স্টাডি করে এবং বেসিকটা খুঁজে বের করার চেষ্টা করে দেন ক্লাস নেই। ওকে, দেন কোথায় ছিলাম জানো? 90টা প্রশ্ন, হ্যাঁ। আপনার 45, 44, 43 প্রত্যেকটা প্রিলিতেই 9টা 10টা কমন ছিল। 9টা 10টা কমন ছিল, আলহামদুলিল্লাহ। 41 মধ্যে কম আসছে, 60টা আসছিল। 41 মধ্যে 60টা আসছিল। আবার একটা পৃষ্ঠা আছে, কিন্তু মূল্যবোধের একটা পৃষ্ঠা আছে, ওই পৃষ্ঠা থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে। প্রত্যেকবার মূল্যবোধ থেকে দেখবেন এই এক পৃষ্ঠায় অনেকগুলো লেখা আছে। শুধু মনে হয় মিস হয়েছে, মনে হয় শুধু মিস হয়েছে আপনার 44তম, 44তম miss হয়েছে। আর সবসময় ওখান থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, আসি আমরা। এখন বিষয় হলো নীতিবিদ্যা অর্থ কি? নীতিবিদ্যা অর্থ হলো সমাদর, সমাদর বা প্রশংসা করা, সমাদর বা প্রশংসা করা, এটা হলো নীতিবিদ্যার অর্থ। নীতিবিদ্যার আদর্শ হলো 4টি। এই 4টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, 4টি। একটা হলো সুখবাদ, একটা হলো উপযোগ সরি বিচারবাদ, বিচারবাদ, আরেকটা হলো সুখবাদ, বিচারবাদ। স্বজ্ঞাবাদ হলো 4 নম্বরে। স্বজ্ঞাবাদ, স্বজ্ঞাবাদ ইংরেজিটা বেসিক দুটো ভুল আছে, ইনটুইশনালিজম, ইনটুইশনালিজম। বিচারবাদ হলো জুডিশিয়ারিজম, জুডিশি জুডিশিয়ালিজম, 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 ইনটুইশনালিজম। এখন সম্পূর্ণবাদ, অ্যাবসোলুটিজম, সম্পূর্ণবাদ, অ্যাবসোলুটিজম। ও সুখবাদ, সুখবাদ হলো ইউডিমনিজম, ইউডিমনিজম। সুখবাদ নিয়ে প্রশ্ন আসে, সুখবাদ নিয়ে প্রশ্ন আসছে বেশ কয়েকটা। অন লিবার্টি গ্রন্থটা কিন্তু সুখবাদ থেকে নেয়া, জেরেমি বেন্থামের যে অন লিবার্টি অলরেডি বেন্থামে নাকি মিলের, জন স্টুয়ার্ট মিল। আচ্ছা, আসতেছে না। তা নীতিবিদ্যার আদর্শ হলো 4টা, নীতিবিদ্যা অর্থ হলো সমাদর বা প্রশংসা করা। এখানে 2টা বিষয় আছে, একটা ইচ্ছার স্বাধীনতার বিরুদ্ধ বিরুদ্ধ মতবাদ, এটা হলো অদৃষ্টবাদ, অদৃষ্টবাদ। আরেকটা আছে ইচ্ছা অনুসারে চলা, অর্থাৎ ইচ্ছার যে ক্রিয়া তাকে বলে ঐচ্ছিক ক্রিয়া, ঐচ্ছিক ক্রিয়া। এই ঐচ্ছিক ক্রিয়াটা নীতিবিদ্যার সাথে খুবই জড়িত, যেখানে ইচ্ছার প্রতিফলন ঘটে।
আর এই ইচ্ছা নিয়ে ইমানুয়েল কান্টের একটা কথা আছে। ইমানুয়েল কান্টের এই উক্তিটা দুইবার আসছে পরীক্ষায়। ইমানুয়েল কান্টের ইমানুয়েল কান্টের মতে ইমানুয়েল কান্টের মতে নীতির মূল কথা তিনটি। নীতির মূল কথা তিনটি। এক, সৎ ইচ্ছা। দুই, যেহেতু নীতিটা ঐচ্ছিক ক্রিয়া নিয়েই নীতি বা নীতিবিদ্যা, ইচ্ছার ক্রিয়া, এজন্য ইচ্ছাটা হতে হবে সৎ ইচ্ছা। কর্তব্যের জন্য কর্তব্য বা কর্তব্যের খাতিরে কর্তব্য। তিন নম্বরে হলো শর্তহীন আদেশ। শর্তহীন আদেশ। এবং ইমানুয়েল কান্ট থেকে প্রশ্ন আসে চারটা, তার মধ্যে দুইবারই এখান থেকে প্রশ্ন আসছে। এবং ইমানুয়েল কান্ট কিন্তু এখন জার্মান। ইমানুয়েল কান্ট জার্মান, কিন্তু জার্মান দার্শনিক। জার্মান কয়েকজনের কথা দেখেন, একজন হলেন কার্ল মার্কস, উনি কিন্তু একজন জার্মান। পরীক্ষা কিন্তু আসে, উনি কোন দেশে ছিলেন। একবার আসছিল স্টুয়ার্ট মিলেই তো আসছিল মানে যুক্তরাজ্য বাড়ি। অন্যদিন একবার আসছিল যুক্তরাজ্য বাড়ি, সেটা আসছে কার্ল মার্কস। ম্যাক্স ওয়েবার, ওই যে আমলাতন্ত্রের প্রবক্তা, ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের প্রবক্তা, ওনার বাড়িও কিন্তু, আমরা ওয়েবার বলি কিন্তু এটা জার্মান শব্দ ভেবার, ডাব্লিউ মানে আমরা বলি ইংলিশে ডাব্লিউ, ওরা জার্মান শব্দটাকে বলে ভি। ভি। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের প্রবক্তা, উনি একজন জার্মান। আলবার্ট আইনস্টাইনও কিন্তু একজন জার্মান। ইমানুয়েল কান্ট, সেও একজন জার্মান। আর বিসমার্কের নাম তো শুনছেন আপনারা, বিসমার্ক। বিসমার্ক আধুনিক জার্মানির প্রবক্তা বলা হয়, কিন্তু নাৎসিরা মানে না। বিসমার্ক সেও কিন্তু একজন জার্মান। বিসমার্কই তো বলছিল মনে হয় যে এটাও ইতিহাস শিক্ষা, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এটাও ইতিহাসের শিক্ষা, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেন। বিসমার্কের একটা উক্তি। অ্যাডলফ হিটলারের বাড়ি তো জার্মান, পৈতৃক সূত্রে বা জন্মসূত্রে হলো অস্ট্রিয়া, সে কিন্তু একজন জার্মান, অ্যাডলফ হিটলার। দেখেন, নীতি এটা এটা গ্রিকরা ডেভেলপ করছে, আর নৈতিকতাটা করছে রোমানরা। এই দুইটার মধ্যে পার্থক্য একটু দেখবেন। নীতি করছে গ্রিকরা আর নৈতিকতা করছে রোমানরা। এবং এই গ্রিকরা হলো সফিস্ট। গ্রিকদের বলা হয় সফিস্ট। সফিস্টরা নীতিবিদ্যাকে, সফিস্টরা সফিস্টরা নীতিবিদ্যাকে প্রকাশ্যে আনে। সফিস্টরা নীতিবিদ্যাকে প্রকাশ্যে আনে। আর নৈতিকতা হলো রোমানরা, এটা রোমানরা চালু করেছে। এই মোরালিটি বা নৈতিকতা, নৈতিকতা বেসিক্যালি সঠিক আচরণ। সঠিক আচরণ, নৈতিকতা মানুষের বাহ্যিক ও মানসিক আচরণ। বাহ্যিক ও মানসিক আচরণ। এই নৈতিকতার নিয়ন্ত্রক যে, সে হলো নিয়ন্ত্রক বিবেকের দংশন। বিবেকের দংশন, বিবেকের দংশন, এটা হলো নৈতিকতা। এটা সমাজ বিজ্ঞানে আলোচিত। সমাজ বিজ্ঞানে আলোচিত। আর নীতিবিদ্যা তো একটা দার্শনিক একটা মতবাদ। এই নৈতিকতার গুরুত্ব আরোপ করেন সক্রেটিস। গুরুত্ব আরোপ করেন সক্রেটিস।
নৈতিকতার গুরুত্ব আরোপ করেন সক্রেটিস। অনলিবার্টি, হ্যাঁ, জন স্টুয়ার্ট মিল, রাইট। স্টুয়ার্ট মিল, অনলিবার্টি মিলের, হ্যাঁ। আমি এই জন্যই জোর দিয়ে বলি না যে বেনথাম। নৈতিকতা কি? সেটা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি। মানুষের নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত অন্তর্নিহিত আচার আচরণের সমষ্টি, ধ্যান ধারণার সমষ্টি, ধ্যান ধারণার সমষ্টি, যা যা মানুষের সুকুমার বৃত্তি অনুসরণে, যা মানুষের সুকুমার বৃত্তি অনুশীলনে, সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। অনুপ্রাণিত করে। নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি, যা মানুষের সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। এই নৈতিকতার লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন। দুটার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারছেন মনে হয়। মানুষের কল্যাণ সাধন। নীতি মানে হলো সততা ও নিষ্ঠা। এটা সততা ও নিষ্ঠা। নীতি মানে হলো সততা ও মানসিক উৎকর্ষতা। মানসিক উৎকর্ষতা নীতি। নৈতিকতার লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন। আর নৈতিকতার বললাম না, নিয়ন্ত্রক হলো বিবেকের দংশন। নিয়ন্ত্রক হলো বিবেক, বিবেক ও মূল্যবোধ, বিবেক ও মূল্যবোধ। নৈতিকতা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে মানসিক আচরণ, নিয়ন্ত্রণ করে মানসিক আচরণ। নৈতিকতার লক্ষ্য মানুষের কল্যাণ সাধন, নিয়ন্ত্রক বিবেক ও মূল্যবোধ, নিয়ন্ত্রণ করে মানসিক আচরণ। আর এই নিয়ন্ত্রক বিবেক ও মূল্যবোধ, আপনি যদি বলেন রক্ষা কবচ কোনটা, তাও কিন্তু একই কথা। রক্ষা কবচ আলাদা করে লিখতে পারেন। নৈতিকতার রক্ষা কবচ, রক্ষা কবচ হলো বিবেকের দংশন, বিবেকের দংশন। মানে আইন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত না নৈতিকতা, নৈতিকতা দ্বারা আইন নিয়ন্ত্রিত। এজন্য আইন ও নৈতিকতার মধ্যে কিছু পার্থক্য থাকে। বাবা একটুখানি, আইন আর একটা হলো নৈতিকতা। আইন এবং নৈতিকতা। আইন হলো বাহ্যিক আচরণ, মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। এটা হলো মানুষের বাহ্যিক ও মানসিক আচরণ নিয়ন্ত্রণ করে, মানসিক আচরণ নিয়ন্ত্রণ করে। তুমি আম্মুকে কল দাও, এখন আসে না কেন? আয়াস কি করে? ডাক্তার দেখানো হয়েছে কিনা জিজ্ঞেস করো। না, কথা বলো তুমি। আইন হলো একটি রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার। হলো সামাজিক ব্যাপার বা সামাজিক ইস্যু। রাষ্ট্রীয় ইস্যু একটা সামাজিক ইস্যু। আইন ভঙ্গ করলে
আইন ভঙ্গ করলে শাস্তি হবে, আর এখানে বিবেকের দংশন, বিবেকের দংশন সহ্য করতে হয় যদি আইন ভঙ্গ করে, আর নৈতিকতা ভঙ্গ করলে বিবেকের দংশন সহ্য করতে হয়। বাবা আমি শুনছি, বাবা শুনছি। নির্দিষ্ট সর্বজনীন, আর এটা কিন্তু মানে স্থান কাল পাত্রভেদে ভিন্ন হয়, স্থান ও সময় অনুযায়ী ভিন্ন হয়, ভিন্ন হয়, কারণ এটা তো সঠিক আচরণ করতে হবে। এক এক সমাজে এক এক রকমের হবে। সমাজ একটা সাবজেক্টিভ ইস্যু, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে। একটা বিষয় হলো এখানে কয়েকটা তথ্য জানতে হবে। একটা হলো যে নৈতিকতা, নৈতিকতা আইনকে নিয়ন্ত্রণ করে, আইনকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আইন নৈতিকতাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আইন নৈতিকতাকে নিয়ন্ত্রণ করতে পারে না, নৈতিকতাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই বাক্যটা কিন্তু ব্যাপক ব্যাপক গুরুত্বপূর্ণ। অর্থাৎ নৈতিকতা আইনকে নিয়ন্ত্রণ করতে পারে, এইটার দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়, কিন্তু আইন দ্বারা নৈতিকতা নিয়ন্ত্রিত হয় না। নৈতিকতা বুঝবে সমাজকে, তার আইনকে বুঝবে না, কারণ এখানে মানসিক আচরণ একটা ফ্যাক্ট। একটা বিষয়, নৈতিকতা ছাড়া, নৈতিকতা ছাড়া আইন, নৈতিকতা ছাড়া আইন অকার্যকর। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, নৈতিকতা ছাড়া আইন অকার্যকর। নৈতিকতা, সুকুমার বৃত্তি কি? সুকুমার বৃত্তি বলতে যেটা আহ মানে আমরা শুনতাম না যে সুকুমার বৃত্তি বিকাশ ঘটে, প্রাইমারি স্কুলে পড়তাম তখন, যে মানুষের যে বয়স এবং সময় অনুসারে বা স্থান অনুসারে যে মানসিক যে বিকাশটা, সেটা ঘটে না। এটাই সুকুমার বৃত্তি, যেটা আমি বুঝলাম। কিছু কিছু জিনিসের তো সংজ্ঞা হয় না, যেমন রিটেন পরীক্ষা দিবেন, পরীক্ষায় জাতি কাকে বলে, মেজাজটাই খারাপ হয়ে যাবে। নরগোষ্ঠী কাকে বলে, কিছু কিছু জিনিসের সংজ্ঞা হয় না, জাস্ট অনুভব করতে হয়। এটাও সেরকমেরই। আইন হলো রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ, নৈতিক অগ্রগতির দর্পণ। এই কথাটা বলছে উড্রো উইলসন। উড্রো উইলসন। আইনের সাথে নৈতিকতার একটা সম্পর্ক আছে, এটা মনে রাখবেন। আমি আপনাকে বলি, যেখানে আইন দেখবেন, আইনের সাথে, এটা আমি লাস্টে যখন শেষ করব তখন কিছু ক্লু দেখাবো যে কোনটা থাকলে কি দেখাবেন। আইনের সাথে নৈতিকতার সম্পর্ক থাকবে, নৈতিকতার সম্পর্ক। আর মনে রাখবেন, মূল্যবোধের সাথে, মূল্যবোধের সাথে শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক, শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক। আর সুশাসনের সাথে, সুশাসনের সাথে আইনের শাসন ও গণতন্ত্র সম্পর্কিত। তিনটা জিনিস মনে রাখেন, আইনের সাথে নীতি নৈতিকতার সম্পর্ক, আইনের সাথে নৈতিকতার সম্পর্ক, নীতির না, নৈতিকতার সম্পর্ক সম্পর্ক আছে। মূল্যবোধের সাথে শিক্ষা এবং সংস্কৃতির সম্পর্ক আছে। আর সুশাসনের সাথে আইনের শাসন ও গণতন্ত্রের, আইনের শাসন ও গণতন্ত্রের সম্পর্ক আছে, আইনের শাসন ও গণতন্ত্রের সম্পর্ক আছে। অন্তর্নিহিত গুণ, অন্তর্নিহিত গুণটাই তো সত্য অসত্য, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করা, এটাই হলো সুকুমার বৃত্তি। সত্য অসত্য, ন্যায় অন্যায়, ভালো মন্দ, যে ভাইস ভার্সা টার্ম গুলো আছে, সেগুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি করা, এটাই হলো সুকুমার বৃত্তি। ডিস্টার্ব করে না বাবা, ডিস্টার্ব করে না।
খুব বড় করে লেখেন, মানে এই বাক্যটা নৈতিকতার প্রধান উপাদান সততা ও নিষ্ঠা। সত ও নিষ্ঠা। আপনাদের খাতা বানাইতে বলছিলাম, যেটা একটু পরীক্ষার আগে দেখে যাবেন, পরীক্ষার আগে একটু কঠিন একটু ইম্পর্ট্যান্ট, এবং যেটা কঠিন ও ইম্পর্ট্যান্ট এবং যেটা কোনো সিস্টেম আছে জানার, সেটা হলো একটা খাতায় লিখে রাখবেন। এখন বিষয় হচ্ছে যে নৈতিক গুণগুলো কি কি। নৈতিক গুণ, নৈতিক গুণ হলো সততা। নৈতিক গুণ হলো সততা, নিষ্ঠা, ন্যায়বোধ, শৃঙ্খলাবোধ। ন্যায়বোধ, শৃঙ্খলাবোধ, কর্তব্যবোধ, দায়িত্ববোধ, সহযোগিতা। কর্তব্যবোধ, দায়িত্ববোধ, সহযোগিতা। আরিশ আরিশ ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। নীতি শাস্ত্রের বিকাশ করেন এরিস্টটল। আরেকটা আগেই বলেছিলাম যে নীতি বা মোরালিটি, নীতি বা মোরালিটি যেটা, এর বিকাশ করেন সক্রেটিস। সরি, নীতি না, নৈতিকতা, সরি, নৈতিকতা। নৈতিকতার বিকাশ করেন সক্রেটিস। নীতিশাস্ত্রের বিকাশ করেন এরিস্টটল, নৈতিকতার বিকাশ করেন সক্রেটিস। এই সফিস্ট যারা, এসব কিন্তু সফিস্ট, গ্রিক যারা, গ্রিক পণ্ডিতদের কি সফিস্ট বলা হয়। অর্থাৎ এই নীতিশাস্ত্র যদি এরিস্টটল না থাকে, এরিস্টটলের মধ্যে হলো সফিস্ট যারা, এটাও কিন্তু আছে। কিন্তু যদি বলি স্পেসিফিক কোন সফিস্টের কারণে, সেটা বলতে হলে এরিস্টটল। সফিস্টটা কিন্তু নীতিশাস্ত্রের বিকাশ করছেন, বাট যিনি স্পেসিফিক যদি বলা হয় তিনি কি করছেন নীতিশাস্ত্রে, তিনি হলেন এরিস্টটল। ইম্পর্টেন্ট টপিকে সাজেশন না, রিসেন্ট ভিউ বের না করে দেয়া যাবে না। রিসেন্ট ভিউ কাজ চলতেছে তো, ইম্পর্টেন্ট তো আপনার রিসেন্ট সহ দিতে হবে। আগামী ফেব্রুয়ারির 1-2 তারিখে দেবো ইনশাল্লাহ, আশা করি। নৈতিকতা ও সততা দ্বারা, নৈতিকতা ও সততা দ্বারা উৎকর্ষিত, সততা দ্বারা প্রভাবিত, আচরণগত উৎকর্ষতা, হ্যাঁ, দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে বলে শুদ্ধাচার। শুদ্ধাচার। নৈতিকতার উৎস, নৈতিকতার উৎস তিনটি। নৈতিকতার, দেখছো, নৈতিকতার উৎস তিনটি। 1 ধর্ম, 2 ঐতিহ্য, 3 মানব আচরণ। আচরণ না চরণ, আচরণ না আচরণ। ডিস্টার্ব হচ্ছে বাবা, ডিস্টার্ব হচ্ছে, তুমি খাটের উপরে যাও, ডিস্টার্ব হচ্ছে। নৈতিকতার উৎস হলো তিনটি: ধর্ম, ঐতিহ্য, মানব আচরণ। এবং এই কথাটা বলছে জোনাথন হাইট। জোনাথন হাইট, তার কথা। জোনাথন হাইট। আর নীতিহীন শাসনকে
নীতিহীন শাসককে নীতিহীন শাসককে পাপী বলেছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী নীতিহীন শাসককে পাপী বলেছেন মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী কিন্তু 8টি সামাজিক পাপের প্রবক্তা। মহাত্মা গান্ধী হলেন 8টি সামাজিক পাপের প্রবক্তা। সামাজিক পাপের মানে প্রবক্তা বললে ভুল হবে, মানে সামাজিক পাপের প্রচারক। প্রবক্তা বললে কেমন হয়ে যায়, প্রচারক। যেমন একটা নম্বর হলো নীতিহীন রাজনীতি। নীতিহীন রাজনীতি। মানবতাহীন বিজ্ঞান। মানবতাহীন বিজ্ঞান। নীতিহীন রাজনীতি, মানবতাহীন বিজ্ঞান। চরিত্রহীন শিক্ষা। চরিত্রহীন শিক্ষা। কর্মহীন সম্পদ। কর্মহীন সম্পদ। এইরকমের 8টা, সবগুলো মনে নেই এখন। নীতিহীন রাজনীতি, মানবতাহীন বিজ্ঞান, চরিত্রহীন শিক্ষা, কর্মহীন সম্পদ। আরো জানি কি কি আছে। এই 8টি সামাজিক পাপ এরকমের। এটা প্রচার করছেন হলো মহাত্মা গান্ধী। আর বৌদ্ধ ধর্মের একটা ইয়ে আছে, মানে গৌতম বুদ্ধ, ওনার একটা তত্ত্ব আছে। গৌতম বুদ্ধ বলছেন যে বৌদ্ধ ধর্মের মূল কথা যে পৃথিবীতে দুঃখ আছে। পৃথিবীতে দুঃখ আছে, দুঃখের নিবৃত্তি আছে। অষ্টমার্গ অনুসরণ করলে নির্বাণ লাভ করা যায়। নির্বাণ লাভ করা যায়। একবার প্রশ্ন আসছিল যে নির্বাণের ধারণা কোন ধর্মে পাওয়া যায়। নির্বাণ আমাকে নির্বাণকে লাভ করে, তার মৃত্যু নেই, তার জরা নেই, কষ্ট নেই। জরা নেই, কষ্ট নেই। তিনি কি হন? তিনি মানে অমর থাকেন। অমর অমর এই এটা হলো নির্বাণ। তার মানে পৃথিবীতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখের পথ আছে। এটি দুঃখ সংক্রান্ত বক্তব্য করতে গৌতম বুদ্ধ। এই 8টি পথকে বলা হয় অষ্টমার্গ। অষ্টমার্গ অনুসরণ করে নির্বাণ লাভ করা যায়। অষ্টমার্গ মানে কি? সৎ চিন্তা, সৎকর্ম, সৎ দর্শন, সবকিছু সৎ আছে। হ্যাঁ, সাউন্ড নাই কেন? শিট, ইন্নালিল্লাহ। সরি, আমি আবার বলতেছি। আচ্ছা, আমার কথা এখন শুনতেছেন? প্লিজ একটু বলেন আমি কোন জায়গা থেকে শুরু করব।
কোন জায়গা থেকে শুনেন নাই? কোন জায়গা থেকে শুনেন নাই? লাস্ট কি শুনছেন? মানে এই বোর্ডের এগুলো শুনছেন? Shit, রে। এখন তো শুনছেন, মানে লাস্ট কোনটা শুনছেন? লাস্ট কোনটা শুনছেন? গৌতম বুদ্ধ, রাইট? আচ্ছা, মানে ব্যাপারটা হলো কি, জোনাথন হাইট বলছে যে নৈতিকতার উৎস হলো তিনটা: ধর্ম, তারপরে হলো আহ ধর্ম, মানব আচরণ, একটা ঐতিহ্য। ধর্ম, ঐতিহ্য, মানব আচরণ। আমি সেখান থেকে জোনাথন হাইট উৎস। আরেকটা জিনিস বলছে যে নীতিহীন শাসককে পাপী বলেছেন মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী আসলে তার আটটি সামাজিক পাপ তিনি প্রচার করছেন। তার মধ্যে হলো যে নীতিহীন রাজনীতি, চরিত্রহীন শিক্ষা, মানবতাহীন বিজ্ঞান, কর্মহীন কর্মহীন সম্পদ, তারপরে হলো জ্ঞানহীন জ্ঞানহীন পাণ্ডিত্য, এরকমের আর কি। জ্ঞানহীন পাণ্ডিত্য, চর্চাহীন আহ মানে এরকম কি জানি আছে, চর্চাহীন আদর্শ, মানে চর্চাহীন এরকমের, মানে আটটা আমার এখন মনে নেই। এটা বলছেন হলো মহাত্মা গান্ধী। আমি সেখান থেকে আসছি অষ্টমার্গে। অষ্টমার্গ হলো দুঃখ মানে গৌতম বুদ্ধ বলছেন যে আহ পৃথিবীতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির পথ আছে। এই দুঃখ নিবৃত্তির পথ হলো আটটি। এই আটটি পথ কি কি? সৎ চিন্তা, সৎকর্ম, সৎ দর্শন, সব সৎ। এই আটটি পথকে বলা হয় অষ্টমার্গ। অষ্টমার্গ অনুসরণ করলে নির্বাণ লাভ করা যায়। নির্বাণ কি? যার মৃত্যু নেই, যার জরা নেই, যার কষ্ট নেই, এই সমস্ত বিষয়। ক্লিয়ার? আপনারা যেটা হোমওয়ার্ক, সেটা হলো আমার বেসিক ভিউতে হোক বা যে কোনো বই থেকে আপনি কয়েকজন দার্শনিকের জীবনী পড়বেন। একটা হলো আমার বইতে আছে, যেমন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের শুরুতেই কিন্তু সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডারের কথা লেখা আছে শর্ট করে, পিডিতে যতটুকু লাগে। আর এই নৈতিকতা পার্টে এখানে দেখবেন আপনি আহ বার্ট্রান্ড রাসেল সম্পর্কে বলা আছে, জেরেমি বেনথাম থেকে বলা আছে, তারপরে হলো আহ আরোজালি মাতব্বর, জিসি দেব, মানে গোবিন্দচন্দ্র দেব, এদের আপনি স্টাইলটা পড়ে ফেলবেন। আবার আমি কোশ্চেন থেকে কোশ্চেন করে দিলে, আপনার শর্ট আউট করে দিলে ভালো, মানে আপনার মনে থাকবে। আগামীকালকে এটা আমি ওইটার সামারিটা আলোচনা করবো, আর মূল্যবোধ নিয়ে আলোচনা করবো আগামীকালকে। আর আগামী শুক্রবারে হয়তো আমি সুশাসন নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু একটু সমস্যা হলো আগামীকালকে এবং শুক্রবার 2 দিন আমার একটু রিটেন পরীক্ষার্থীদের সময় দিতে হবে, কারণ তাদের শনিবার দিন বাংলাদেশ বিষয়াবলীর পরীক্ষা, আর রবিবার দিন ইন্টারন্যাশনাল পরীক্ষা। এই জন্য আমি কালকে বিকাল থেকে একটু সময় দেবো। কালকে কালকে হয়তো যদি ক্লাসটা না হয় কিছু মনে করবেন না, কারণ আমার 26 তারিখ শুক্রবারের পর আর রিটেন পরীক্ষার্থীদের শনিবার দিন একটু কাজ আছে তাদের। বৃহস্পতি, শুক্র, শনি, শনিবার একটু আগের দিনটা আলোচনা সাহস দেয়া, এটা আপনারাও রিটেন পরীক্ষা দিলে আমি সাহস দেবো, আপনাদেরও পরীক্ষার সময় সাহস দেবো। রবিবার হয়তো 27 তারিখ, শনিবার 28 তারিখ হলো রবিবার, রবি সোম মঙ্গল, এর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ভূগোল টানা পড়তে পারবো আমরা, রবিবার সোমবার টানা পড়া যাবে, তাতে সমস্যা নেই। রবি সোম মঙ্গল, কারণ রবিবার পরীক্ষা দিয়ে ওরা আসলে তো আর রিটেন প্রার্থীদের আর কোনো কাজ নাই। ঠিক আছে? তো রিটেনের কালকে যদি ক্লাস না হয়, তাহলে বুঝবেন যে আমি রিটেন পরীক্ষাদের সময় দিচ্ছি। আর যদি ওদের সময় দেবো কালকে, হ্যাঁ, আপনাদের না নেওয়াই ভালো। আপনাদের মনে হয় শুক্রবার শুক্রবার নিলে বেশি ভালো হবে আমার জন্য, আর ওদেরও পরীক্ষাটা ভালো হবে। আশা করি আপনাদের অনেক সময় আছে, আমি গুছিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো কালকে যদি আমি নোটিশ দিই তাহলে ক্লাস হবে, না দিলে হবে না। বৌদ্ধ ধর্মের মূল কথা থেকে মূল্য, মানে ওরা তো গৌতম বুদ্ধের কথাই হলো যে মানে দুঃখ সংক্রান্ত কথা। আর ওরা বেসিক্যালি, ওরা যেমন, আমরা যেমন মুসলমানরা পাপ পুণ্যের হিসাব করি, হিন্দুরা স্বর্গের হিসাব করি, ওরা তিনি নির্বাণ লাভ করতে চায়। নির্বাণ লাভ করার জন্য 8টি পথকে বেছে নেয়। ঠিক আছে? প্রিলি ডেট হয়তো 8 তারিখ বিকালও হতে পারে। আমার বিশ্বাস ইনশাল্লাহ যে 8 তারিখ বিকেল 3টায় নিয়ে আসতে পারে, 8 মার্চ বিকেল 3টায়। এটা করতে পারে, অথবা হলো তারা আহ, তারা হলো মানে 2 তারিখও নিয়ে আসতে পারে। আর এমন হতে পারে যে রমজানই তারা পরীক্ষা নিল। রমজান নিলে কোনো সমস্যা নেই, রমজানের পরীক্ষা নিলে সমস্যা, কিন্তু একেবারে যে খুব বেশি পিছাবে, ঈদের পর চলে যাবে, এটা আমার কাছে অবাস্তব লাগে। এখন মানে একটা বিষয় হলো কি, চেয়ারম্যান স্যার চাইবেন যে রমজানের আগে 8 তারিখ বিকালে পরীক্ষা নিতে, এটা শিওর। আমি গতবারও বলছিলাম যে 10 মার্চ পরীক্ষা নেওয়ার জন্য তিনি যথেষ্ট ছিল। তাকে আমি তার ক্লোজ লোক দিয়ে ফোন করিয়েছি, তাকে ক্লোজ লোক দিয়ে কথা বলেছি। সে আবার আমাকে শেয়ার করছে যে ভাই, সে চাচ্ছে খুব নিতে যেতে, কিন্তু মেম্বার যারা আছেন তারা নিতে চায় না।
মানে তারা এত লোড নিতে চায় না, এই জন্য হলো উনি চায়। এখন কথা হচ্ছে যে যখন হাউজে যাবে তখন কিন্তু মেম্বারদের ইনফ্লুয়েন্সে তিনি পরীক্ষা ঈদের পরেও নিতে পারেন। কিন্তু সৌরভ স্যার তিনি চাইবেন যে পরীক্ষা অবশ্যই অবশ্যই 8 তারিখ আগে নিয়ে আসতে। আর আপনারা এনটিআরসি টেনটিআরসি এগুলো নিয়ে, এনটিআরসি প্রাইমারি নিয়ে এগুলো চিন্তা করেন না। বিসিএস প্রিপারেশন ভালো থাকলে ওগুলো সবই হবে, ঠিক আছে? বিসিএসটা ভালো করে প্রিপারেশন রাখেন, দেখবেন ব্যাংক, এনটিআরসি, প্রাইমারি আলাদা কোনো বইও কেনা লাগবে না, আলাদা কোনো পড়তেও হবে না, ঠিক আছে? ওগুলো আলাদা পড়তে হয় না। আপনি যদি আইবি স্টাইলে যে পরীক্ষাগুলো হয়, যেমন বাংলাদেশ ব্যাংকের রেডি, তারপরে এই যে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, সেখানে আলাদা করে ম্যাথ এবং ইংলিশ বেশি ভালো করে পড়তে হয়। কিন্তু বিসিএস প্রিপারেশন নিলে আপনার এনটিআরসি, প্রাইমারি এবং সরকারি ব্যাংকের জন্য আলাদা চিন্তা করতে হয় না, ঠিক আছে? সো এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। এনটিআরসি পরীক্ষা 15 তারিখ হলে হয়ে যায়, কিন্তু এমন হতে পারে যে উনি রমজানও নিতে পারেন, যে হ্যাঁ এনটিআরসি পরীক্ষা যদি সকালে আসে বিকালে নেবে, এমন হইতে পারে, অথবা পরের দিন নিবে, 15 তারিখ না হলে 16 তারিখ নিবে, যেদিনকার শুক্র শনিবার বাজবে সেদিন নিবে। এখন উনি চেয়ারম্যান স্যার, আমি যতটুকু জানি যে চেয়ারম্যান স্যার হয়তো 8 তারিখ বিকালে নিতে চাইবেন, কিন্তু অন্যান্য মেম্বাররা চাইবেন যে এটা পরীক্ষাটা পিছিয়ে যায়। কারণ এটা মনে হচ্ছে আর কি, এটা যদিও ডিসক্লোজ করার কিছু নাই, আপনার কাছে ডিসক্লোজ করে না, আমার ধারণা বললাম আর কি। তো থ্যাংক ইউ, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ কালকে, না হলে অবশ্যই শনিবার দিন দেখা হবে আশা করি, ইনশাল্লাহ শুক্রবার বা শনিবার। আসসালামু আলাইকুম।